যে যেখানে আছেন দেশমাতা খালেদা জিয়ার জন্য তার আত্মার মাগফিরাত কামনা করবেন, ওনার বেহেশত নসিবের জন্য দোয়া করবেন। যেহেতু খবরগুলো গোপন রাখা সম্ভব হয়েছে, চেপে রাখা সম্ভব হয়েছে, কেউ এখন পর্যন্ত জানতে পারে নাই, কাজে এটাকে শুক্রবার পর্যন্ত নিয়ে যাওয়া যাবে খুব সুন্দরভাবে। এবং শুক্রবারে স্বাভাবিক দিনে সবাই জুম্মার মুডে থাকে, ছুটিতে থাকে, বাড়ি ঘরে থাকে, তাদের জন্য একটা ভালো সুযোগ হবে দেশমাতা খালেদা জিয়ার জন্য আসার। তো এর আগে হেলিকপ্টার যে মহড়াটা করেছে সেই মহড়াটা হইতে পারে যে ওনাকে নিরাপদ কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হবে, ওনাকে এমন কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে মানুষ ইচ্ছা করলে ঢল নামতে না পারে, ঢল হিসেবে মানুষ না যেতে পারে। হয়তো একটা শৃঙ্খলার মাধ্যমে মানুষকে দেশমাতা খালেদা জিয়াকে শেষ দেখানোর ব্যবস্থা করা যেতে পারে। হয়তো এমনও হইতে পারে, অনেকে হয়তো এমনও খয়াস থাকতে পারে যে বাড়িতে দেশমাতা খালেদা জিয়া এতদিন ছিলেন সেখানেও হয়তো ওনার ডেড বডিটা নিয়ে একবার রেখে আসতে পারে যে আপনার এই ভূমিতে আমরা আপনাকে শেষ শয্যাটা এখানে রাখলাম। এটাও হতে পারে, এটাও রাজনৈতিক একটা খেলা চলতে পারে। আর সবকিছুরই তো একটা সুরাহা করে ফেলতে হবে। কাজে এটা আগামীকালকে সকালে আমরা আশা করেছিলাম, আমাদের কল্পনায় ছিল, আমাদের হিসাবে ছিল যে এটা আগামীকাল সকালে হবে। তো এখন এটা মনে হয় 24 ঘন্টার পিছিয়ে যাচ্ছে, যেহেতু আগামীকালকে হাইকোর্টের একটা বিশাল, সুপ্রিম কোর্টের একটা গুরুত্বপূর্ণ রায় অপেক্ষা করছে। কাজে ডক্টররা রিল্যাক্স বসে আছে, ডাক্তাররা বুঝে গেছে আমাদের এখন ওনাকে ভালো করার দায়িত্ব না, অর্থাৎ ওনাকে একটু ভেন্টিলেটর দিয়ে আরো 24 ঘন্টা 48 ঘন্টা জনগণের সামনে বাঁচিয়ে রাখা। ভেন্টিলেটরটা দিয়ে ওনাকে কিউর করা যাবে না, ওনাকে আরো কিছুটা প্রলং করা যাবে যতক্ষণ আমাদের ডিজায়ার টাইমটা আমাদের সামনে আসবে, সেই ডিজায়ার টাইমে ঘোষণা করা হবে। এটা আমরা অনেক দেশে দেখেছি, মহসুদুঙ্গের বেলায় দেখেছি, ব্রেসদেবের বেলায় দেখেছি, আর বাংলাদেশে আশরাফ সাহেবের বেলায় দেখেছি। আমাদের কিশোরগঞ্জের কৃতি সন্তান সৈয়দ নজরুল সাহেবের ছেলে আশরাফকে আমরা দেখেছি, তাকে কতদিন এই ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছিল। ভেন্টিলেটর দিয়ে রাখলে তার শরীর স্বাস্থ্য কোনো খারাপ হবে না, কারণ হার্ট নর্মাল ফাংশন করবে, সবকিছু করবে, শুধু তার ব্রেনে অক্সিজেন যাবে না, তার ব্রেন কাজ করবে না, ফলে সে নাড়াচাড়া কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারবে না। কারণ ভেন্টিলেটর দিয়ে অক্সিজেন তৈরি করা যায় না, কিন্তু হার্টে রক্ত চলাচল করা যায়, রক্ত নালী দিয়ে চলাচল করলে। তারপরে আবার কি হবে, ওনার স্টোমাকে খাবার খেতে হবে না, ওনাকে তো লিভার খাবারটাকে কনভার্ট করতে হবে প্রোটিনে, তারপরে কিডনি সেটাকে পরিষ্কার করে রক্ত পরিণত করতে হবে। এই প্রসেসটা কে করবে? কে খাদ্য থেকে নিউট্রিয়েন্ট তৈরি করবে, আবার নিউট্রিয়েন্টকে কে রক্ততে পরিণত করবে? এই কাজটি করার মতো ম্যাডামের কোন মেশিন আছে? আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ তো কাজ করতেছে না। এই জিনিসগুলো মেডিকেল সায়েন্স অনুযায়ী আপনারা চিন্তা করেন না কেন? হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইউর লিভার? লিভার কি করে? সে খাবার থেকে জুসটাকে, খাবারকে ক্রুজ করে সেখান থেকে সে প্রোটিন উৎপাদন করে, খাবারে যে প্রোটিন দরকার প্রোটিনটা উৎপাদন করে সে লিভারকে দেয়। লিভার সেই প্রোটিনটাকে ফিল্টার করে সেটাকে রক্তের সঙ্গে মিশিয়ে দেয়, এবং রক্তের সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে রক্ত থেকে সেই রক্ত যখন আবার লাঞ্চে যায়, লাঞ্চ সেখান থেকে অক্সিজেন তৈরি করে দিয়ে হার্টে পাঠিয়ে দেয়। সেই অক্সিজেনটা হার্টে চলে যায় কি হিসাবে? সেটা চলে যায় ওনার হার্টে চলে যায়, মানে ওনার ওই হেড মানে ব্রেনে চলে যায় অক্সিজেন গেলে ব্রেন তখন ফাংশন করে। এই কাজগুলো তো কিডনি ফেলিউর, তাহলে ওনার এই নিউট্রিশন তৈরি হবে কোত্থেকে? ওনার এই লিভার ফেলিউর কোত্থেকে ওনার নিউট্রিশন তৈরি হবে? কিডনি ফেলিউর রক্তে পরিণত করবে কেমনে? কিন্তু ওই লিকুইডটা মুভমেন্ট করবে, যেটা বলা হচ্ছে যে ওনাকে ওষুধ দেওয়া যাচ্ছে, লিকুইড ব্লাড যেটা আছে অলরেডি, দূষিত ব্লাড যেটা আছে সেটা ঘুরতে থাকবে, কিন্তু এটার মধ্যে নতুন করে আর ওই সেল তৈরি হবে না, নতুন করে আর ব্লাড সেল তৈরি হবে না, সেখান থেকে অক্সিজেন তৈরি হবে না, লাঞ্চে অক্সিজেন যেতে পারবে না, কারণ পানি পাইলে অক্সিজেনটা পানিতে ডাইলুট হয়ে যাবে। কেন লিভারে লিকুইড গেলে অসুবিধা? কারণ লিকুইড হলো অক্সিজেন এবং হাইড্রোজেন, ওখানে পানি হয়ে যায়, ওই পানিতে যত অক্সিজেন দিবেন ততই অক্সিজেন ডাইলুট হয়ে যাবে, যতই অক্সিজেন দিবেন ততই ডাইলুট হয়ে যাবে, ততই হাইড্রোজেন বেড়ে যাবে, ফলে ওখানে পানির সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে, ওখানে অক্সিজেন তৈরি হওয়াটা আরো বিপজ্জনক হয়ে যায়। কাজে এই জিনিসগুলো তো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, ইট হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আর আমি প্রধান উপদেষ্টা একজন রুগীকে জাতীয় অতি মানে গণমান্য ব্যক্তি হিসাবে আমি ওনাকে দেখতে গেলাম,
আর সেই ছবিটা আপনি দেখাবেন না? এটা ছোট্ট টেলিফোনের ছবি যথেষ্ট। আচ্ছা, কার কাছে মোবাইল সেল নাই বলেন? কার কাছে মোবাইল টেলিফোন নাই? সেখানে তো এই ছবিটা গর্ব ভরে দিতে পারতেন যে আমি দেখে আসছি উনি ভালো, কিন্তু উনি ভালো বলতে পারতেছেন না বলে ছবিটা নাই, কিন্তু প্রচার করে দেওয়া হচ্ছে ওনার কাছে। এখন শেষ প্রচারটা দেওয়া হচ্ছে যে ওনার কাছে উনি গিয়েছিলেন, কিন্তু আমরা তার কোনো তথ্য প্রমাণ পাচ্ছি না, একটা বক্তব্য পাচ্ছি। কে কতটা ঝুঁকিতে, বরঞ্চ আমরা বলতে পারি এখন কে কতটা নিরাপদে। আজকে দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুর নাটকটা 15 দিন ধরে করে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার 3টি ইমেজ বিল্ড আপ করতে পেরেছে গত 15 দিনে। তারা হলো, তারা দেশমাতা খালেদা জিয়ার চিকিৎসার জন্য এখনো কোনো ব্যবস্থা নাই যেটা তারা করে নাই। শেষ তক আজকে রাত্রে 10টার মধ্যে চাইনিজ শিচিনপির বিশেষ মেডিকেল টিমও বাংলাদেশে আসার কথা শুনতেছি, জানি না কতটুকু আসবে। যুক্তরাজ্য থেকে একজন ডাক্তার আসছেন, সেটাও আমরা দেখেছি, একটা বিখ্যাত একজন ডক্টর, নাম করা প্রফেসর। তারপরে সরকার তো সবকিছু খোঁজখবর নিচ্ছেন। আমাদের বিএনপি থেকে বলা হয়েছে যে সরকারি উপদেষ্টারা সবসময় দেশমাতা খালেদা জিয়ার খোঁজখবর নিচ্ছেন, এবং আজকের লাস্ট খোঁজখবর স্বয়ং প্রধান উপদেষ্টা নিজে সাহেব গিয়েছেন। ডাক্তারও রিলাক্টেন্ট যে আমাদের কিছু করার নাই, খালি নাটকের ধাপগুলো একটার পর একটা আঘাত, নাটকের শেষ ধাপ তো আসতে আছে। প্রযোজক সাহেব যিনি আছেন তিনি ঠিকই মতোই সিকোয়েন্স গুলো তৈরি করে দিয়েছেন, একটার পর একটা সিকোয়েন্স আসবে এবং আমরা সেগুলো দেখে তৃপ্তি পাবো, এরকম একটা ভাব তৈরি করা হয়েছে জনগণের মধ্যে। টেনশন মানুষকে মুক্ত করে দিয়েছে, এবং এবার গ্রিন হাসপাতাল, এবার কেয়ার হাসপাতালকে সিকিউর করে দেওয়া হয়েছে যাতে এখানে কোন রকম মানে ক্ষোভের প্রকাশ কেউ এখানে করতে না পারে, করে দেওয়া হয়েছে। এবং আজকে প্রধান উপদেষ্টা মহোদয় যে গিয়েছেন, ওনাকে দেখেন ছবিটা দেখানো হয়েছে, উনি যাচ্ছেন। প্রধান উপদেষ্টা সাহেব দেশমাতা খালেদা জিয়ার মাথার পাশে গিয়ে দাঁড়াতে পারতেন না? এই যে বিষয়গুলো আছে, এই বিষয় তো সাধারণ অঙ্ক না। এগুলা সবকিছুই এই সরকার যে ঝুঁকি মুক্ত হয়ে গেল তার আলামত। হেলিকপ্টার দিয়ে কি হয়েছে, এবার হেলিকপ্টারের ঝুঁকি কতটুকু, হেলিকপ্টার কেন গিয়েছে? হেলিকপ্টার দুইটা জিনিস এনশিওর করতে চেয়েছে, যে হেলিকপ্টারটা যেন ঠিক মতো একটি বিল্ডিং এর ছাদে নামতে পারে। দুইটা হেলিকপ্টার গিয়ে নেমেছে এবং ওরা এটা নিয়ে এক্সারসাইজ করেছে। তাহলে কি হলো? তাহলে সেখানে হেলিকপ্টার দিয়ে কোনো কিছুটা অপারেশন চালানো হবে। এখন যদি তারেক রহমান সাহেব যদি আনতে, অনেকে রিমার ছড়াচ্ছেন তারেক রহমানকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসার জন্য, কিন্তু বোকা চন্ডীরা বুঝে না লন্ডন থেকে ঢাকা আসতে সরাসরি ফ্লাইটে আসলেও 11 ঘন্টা সময় লাগবে। আর এই খবরটা কি এতক্ষণ পর্যন্ত চাপা থাকবে? এই যে আমাদের দেশের বোকা চন্ডী মানুষগুলোকে সামনে আমরা যেভাবে রূপ বানায় গল্প বলতে পারি, যেভাবে আমরা বিভিন্ন ভাবে ধর্মের নামে বিভিন্ন অধার্মিক কথা বলতে পারি অবলীলাক্রমে, যেখানে ধর্মকে বিকৃত করে আমরা কথা বলতে পারি, সেখানে আমরা তো যা কিছু তাই জনগণকে বুঝাতে পারি, এবং তাই আমরা বোঝানোর চেষ্টা করছি। ঝুঁকিতে সারা বাংলাদেশ, ঝুঁকিতে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, ঝুঁকিতে বাংলাদেশের জনগণের নিরাপত্তা, ঝুঁকিতে বাংলাদেশের সার্বভৌমত্ব, ঝুঁকিতে বাংলাদেশের অখণ্ডতা, এইগুলা ঝুঁকি। আর বাকি সরকারের কোনো ঝুঁকি নাই। আজকে যে আলামত গুলো আমরা দেখতে পাচ্ছি, আজকে নির্বাচন পিছানোর জন্য রিট করা হয়েছে, আজকে এই সরকারকে অবৈধ ঘোষণা করার জন্য রিট করা হয়েছে, যে রিটের রায় আগামীকালকে হবে। বা আল্লাহ যদি সহায় হয়, যদি সুপ্রিম কোর্ট যদি সাহস করে বলে ফেলে যে সাংবিধানিক ভাবে এই সরকার অবৈধ, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবেন? তখন আপনি কি বলবেন? কারণ হাইকোর্ট তো নেসেটিভ ডক্ট্রিন অনুযায়ী বক্তব্য তো সমর্থন করতে পারে না, সুপ্রিম কোর্ট তো সেটা সমর্থন করতে পারে। সুপ্রিম কোর্টে যেতে হবে অ্যাজ পার সংবিধানের প্রতি লাইন বাই লাইন। সংবিধানের কোনো একটি লাইন বরখেলাপ করার, কোনো ইন্টারপ্রিটেশন দেওয়ার অধিকার নাই যতক্ষণ পর্যন্ত সংসদ তার কাছে না চাইবে। সরকার চাইলে ইন্টারপ্রিটেশন দেওয়ার কথা না, সংসদ যখন চাইবে কোন ইন্টারপ্রিটেশন তখন দিবে। সংসদ তো নাই, কাজেই
আগামীকালকে যে রায়টা দিবে সে রায়টা নিয়ে আমরা সন্দিহান, রায়টা কি জনগণের পক্ষে যাবে না বিপক্ষে যাবে। এই সরকার, এই বর্তমান প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি সংবিধান মেনে রায় দিবেন না সংবিধানকে লঙ্ঘন করবেন? এই প্রশ্নটা আজকে জনগণের সামনে দাঁড়াবে, যা কালকেই হয়তো সকালে 8টা-10টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে। নির্বাচনটাকে পিছানোর জন্য একটা রিট করা হয়েছে, সেই রিটটাও কালকে আলোচনায় আসবে। সেখানেও যদি কোনো রকম রিট অ্যাকসেপ্ট করা হয় বা রুল ইস্যু দেওয়া হয়, তাহলে দেশের সবকিছুই একটা সার্বভৌমত্ব বলেন, অখণ্ডতা বলেন, গণতন্ত্র বলেন, সবকিছু ঝুঁকির মধ্যে পড়ে যাবে। জনমানুষের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এই ঝুঁকিগুলো আমাদেরকে জানি না কেমনে সামাল দিব, কিভাবে সামাল দিব। এই ঝুঁকিগুলো আমাদেরকে এমন জায়গায় নিয়ে যাবে, সেখানে হয়তো আবার পুরনো সরকারের উত্থাপন হতে পারে, হয়তো সগর্বে কোনো একটি সরকার আবার হেলিকপ্টার নিয়ে আইসাই বাংলাদেশের মাটিতে আবার দাঁড়াতে পারে। এরকম একটা সুযোগ মনে হয় আমরা করে দিচ্ছি। হাইকোর্টের রিটটা আমাকে সেই সুযোগটা করে দিচ্ছে। যদি নির্বাচনটা পিছিয়ে দেওয়া হয়, চায় কেউ হাইকোর্টের রায় মেনে। নাটকের শেষ যমনিকা প্রায় কাছে চলে আসছে। ইতিমধ্যেই হিরো মাঠে তার হিরোইজম দেখিয়ে গেছে। হিরো যখন মাঠে হিরোইজম দেখিয়েছে, তার মানে নাটকের পরিসমাপ্তি খুবই দ্রুত হবে, এটা আমরা কল্পনা করতে পারি। কাজেই আপনি যে কথাটা বলেছেন, যে প্রেস রিলিজের নিউজটা দিয়েছেন, এটা দেখে মনে হয় যে নাটকটা পূর্ণাঙ্গ হয়ে গেছে। এখন শুধু মঞ্চে পর্দাটা নামিয়ে দেওয়া এবং ঘোষণা দেওয়া সমাপ্ত। বিএনপি তো আগামী নির্বাচনে উইনিং দল না, উইনিং দল না, এটা কম্পিটিশন দেওয়ার দল, এটা রানার্স আপ হওয়ার দল। এবার তো এখন আর নাই। তাদের যে অপকর্ম, তারা যে কাজগুলো করেছে, যেভাবে করেছে এবং যেভাবে প্রচার চালাচ্ছে, তাতে যে খবরাখবর আমরা জনগণের কাছে পাচ্ছি, সেখানে জনগণ তো সবাই আস্তে আস্তে জামাতের দিকে চলে যাচ্ছে। প্রায় এলাকার জনগণের কাছে প্রশ্ন করলে, কথা বললে বুঝতে পারবেন যে জনগণ নীরবে নিভৃতে চলে যাচ্ছে। কারণ তাদের ধারণা হয়ে গেছে খালেদা জিয়াই পারে না এই দলটাকে সামলাইতে। এখন জিতাইয়া দিলে তারেক রহমান দেশে নাই, বাইরে আছে, এদিকে ভোট দিলে পরে আমাদের যে কি অবস্থা হবে, আওয়ামী লীগের চেয়ে আমাদের খারাপ অবস্থা হইতে পারে। কাজে তার চেয়ে বাবা দেশের শান্তির জন্য, দেশের সুখের জন্য আল্লাহ একটা দল হিসেবে তারা দাবি করে জামাত ইসলাম, জামাত ইসলামকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করি। এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে সারা বাংলাদেশে। সেরকম আওয়াজ উঠে গেছে যে এবার জামাতের পালা, জামাত যাবে। দেখছেন জামাতের একটা সমাবেশে কত লোক হয়, এবং জামাতের যে 8 দলীয় ঐক্যজোট করেছে, এই 8 দলীয় ঐক্যজোট নিয়ে যদি তারা নির্বাচনের নামে, তাহলে বিএনপির সঙ্গে জামাতের ভোটের না আসনের ডিফারেন্স হবে বিএনপির চেয়ে দ্বিগুণেরও বেশি। আপনারা অন্যের পাতানো ফাঁদে পা দিয়েন না, অন্যের এই খেলার মধ্যে আপনারা কি অংশগ্রহণ করেন না। আগামীতে যে মারামারি, কাটাকাটি, হানাহানি হবে, আপনার দিকে দিয়ে যে আক্রোশ মিটানো হবে, সে আক্রোশের ফল কিন্তু অন্য যাবে। আপনার ছবি উঠবে, আপনি ওখানে উপস্থিত আছেন, কিন্তু গ্রেনেডটা মারবে অন্য কেউ, বোমাটা ছুড়বে অন্য কেউ, কিন্তু ও তো চুপ করে মায়েরা চলে যাবে। ছবিটা তো আপনি তো বুকে উঠায় ছবি উঠাবেন, আরে বাবা হিরো, আমি ছবি উঠাবো, সে হিরো সাহেবকে ধরা খায় যাবেন। যার কারণে বিএনপির গত বছর আমরা এত নির্যাতিত হয়েছি, কিন্তু এগুলা কিন্তু সব অন্যায় করেছে অন্যেরা, তার শিকার হয়েছে আমাদের নেতা কর্মীরা। তা আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ করব, ভাষা বদলান, শালীনতা বদলান, ভদ্র হন, মানুষের প্রতি নম্র হন। ভোট চাইতে হলে মানুষের কাছে নম্র হইতে হবে, মানুষের প্রতি উদাহরণ দিতে হবে যে মানুষকে নিরাপত্তা দিতে আপনি সক্ষম, আপনি কর্মীদের অত্যাচার থেকে আপনি বিএনপি জনগণকে বাঁচাতে পারবেন। এখন সত্যিকার মুক্তিযুদ্ধ যারা, প্রকৃত মুক্তিযোদ্ধা তারা এখন ভীত, তারা নিরাপদ নয়। তাদের না আছে আওয়ামী লীগ, না আছে বিএনপি, তাদেরকে রক্ষা করার কেউ নাই। তারা আজকে ডিসঅর্গানাইজড। আপনারা এমন জায়গায় নিয়ে গেছেন, আমার এই মুক্তিযোদ্ধার সকল মায়া কান্না যারা করেন, মুক্তিযোদ্ধাদের কথা শুনেছেন, তারা মুক্তিযুদ্ধ থেকে এমন একটা জায়গা নিয়ে গেছেন, তাদেরকে ভাতাকুর বানিয়েছেন, তাদেরকে ভাতা দিয়ে মুক্তিযোদ্ধা বানিয়েছেন। কিন্তু কোনো মুক্তিযোদ্ধা, একটি ভাতাদারী মুক্তিযুদ্ধ শেখ হাসিনার পাশে এসে দাঁড়ায় নাই, কিন্তু ভাতা খাওয়াইছেন আপনারা। এই জন্য আমরা বলি ভাতারি মুক্তিযোদ্ধা। এই ভাতারি মুক্তিযোদ্ধা বিপদে আছে, এই ভাতা ফেরত দিতে হয় কেনা। ভাতারা মুক্তিযুদ্ধ চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে যে আগামীতে কোন সরকার আইসা
তাদেরকে এই ভাতা ফেরত দিতে বলে কিনা। এই জন্য সকল মুক্তিযোদ্ধা ভাইরা বিএনপির কাছে আসবে না, তারা চলে যাবে জামাতের কাছে। এমনকি আমিও হয়তো জামাতের কাছে আশ্রয় নেব, কারণ এই ভাতারি যারা আছে, যারা আমাদের উপরে অত্যাচার করবে, অবিচার করবে, কাজে এই মুক্তিযোদ্ধা মায়া কান্না করে লাভ নাই। যদি মুক্তিযোদ্ধারা বাপার বেটা হইতেন, হ্যাডম থাকতো, তাহলে যুদ্ধ করতেন। 5ই আগস্ট যুদ্ধ করতেন মুক্তিযোদ্ধারা, এখানে যুদ্ধ করে মরতেন। আপনারা 2টা-5টা মুক্তিযোদ্ধা মরতেন, তাহলে দেশের যুদ্ধটা, সিনারিটা, বিপ্লবটা অন্যরকম পরিবর্তন হয়ে যেত। কিন্তু পারেন নাই। আজকে আর এই মুক্তিযুদ্ধ সুরসুরি দিয়েন না। আমরা দেখছি আপনারা আমাদের সুরসুরি দিয়ে কি করেছেন। এতগুলা মুক্তিযোদ্ধাকে গ্রেফতার করে নিয়ে গেল এই কয়েক মাস আগে। এই যে পান্না এতদিন জেল খাইতে আসলো, একটা প্রতিবাদ করেছেন, একটা নিন্দার প্রস্তাব জানিয়েছেন, একজন মুক্তিযোদ্ধা এসে কথা বলার চেষ্টা করেছেন। কাজে কেন সুরসুরি দেন আমাকে? আমি তো জামাতের বিরুদ্ধে ফিজিক্যালি 1991 সন থেকে লড়ছি, কিন্তু এখন আমি আর লড়বো না। আমি এখন জামাতের বিরুদ্ধে কোনো কথা বলবো না।